আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি জানালেন মির্জা ফখরুল। জুলাই আন্দোলনে 848 জনকে হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রধান উপদেষ্টার। ড ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে। সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধিতা জামায়াতের। আনুপাতিক হারে নির্বাচনের দাবি। সংবিধান সংশোধনে স্বৈরশাসনের পথ চিরতরে বন্ধের বিষয়ে নিশ্চিত নন আলী রিয়াজ। র্যাব বিলুপ্তির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার ট্রাইব্যুনাল আইনে সম্ভব, জানালেন চিফ প্রসিকিউটর। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম-খুনের বিচারের দাবি মানবাধিকার কর্মীদের। হাসিনাকে ফেরত পাঠাতে ভারতীয়দের সোচ্চার হবার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবিও জানান বিএনপির এই মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি হয়। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই শেখ হাসিনার নির্দেশ ছিল। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব জানান, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। দেশের জন্যই সবার ঐক্য জরুরি বলেও মনে করেন তিনি। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও কর্মকর্তা সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের তথ্য সংগ্রহ করে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্রটি ট্রাইব্যুনালে জমা দেয় দলটির প্রতিনিধি দল। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি এবং বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, ছবি ও ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দেওয়া হয়। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য বিএনপির সংগ্রহে রয়েছে। অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী।
প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোনো ইচ্ছে তার নেই। দুবাইয়ে গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে কথোপকথনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ, আকাঙ্ক্ষার কথা স্মরণ করেন। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কারও করেন প্রধান উপদেষ্টা। So now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। The first challenge obviously is to bring law and order. The whole country was up in flame. Get her out of the country so that they can take control of the country from her. Because it's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system. A series of things. So the people rebelled against it, and that's how it happened. So our first job is to make sure the law and order is established, and the next job is to rebuild the economy, rebuild the society, rebuild the institutions which have completely failed. So this is the process we are going through. In order to do that, we have to go through a process of reform. We have created 15 different reforms commission. এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সাইডলাইনের একটি বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন 15 ফেব্রুয়ারি কাজ শুরু করবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপন জারি করেন। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে সংস্কার কমিশনের 6 প্রধানরা রয়েছেন। কমিশনের সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের মেয়াদ 6 মাস নির্ধারণ করা হয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ করেছে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামায়াতে ইসলামী বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সকালে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে তারা বলেন, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করতেই হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানায় জামায়াত। নির্বাচনের জন্য কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজনীতির মাঠে বইছে নির্বাচনী হাওয়া, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আলোচনা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 10টায় নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। আনুপাতিক হারে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা জানান তারা। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য দলটির। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত
সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি তৃণমূলের দাবি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে দাবি করে তিনি বলেন, দেশের অনেক আসনে ইতিমধ্যে প্রার্থিতাও প্রস্তুত করা হয়েছে। আর নিজেদের নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে জানিয়ে বলেন, আদালতে তারা ন্যায় বিচার পাবেন। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব। প্রবাসে থাকা প্রায় 1 কোটি ভোটারের ভোটের ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোকে কঠোর শর্ত দিয়ে নির্বাচন থেকে দূরে না রাখতে কমিশনকে আহ্বান জানায় জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী ও এপি পার্টি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের 2014, 18 ও 24 সালের নির্বাচনের পুনরাবৃত্তি। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে, সারা দেশের পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। আর এবি পার্টির চেয়ারম্যান মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন-জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে যদি কিছু মৌলিক সংস্কার করে ইলেকশন করা যায় তাহলে সেটা খারাপ না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইলেকশনের জন্য আমাদের অবকাঠামোগত প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা প্রস্তুত কিনা। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কার্যকর দেখতে পাচ্ছি না। নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল রোল কিন্তু থাকে পুলিশের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। তো প্রশাসনিকভাবেও আমরা দেখছি যে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাদের পদায়ন, নানা বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। এটা যদি আপনার জুন-জুলাইয়ের মধ্যে ক্লিয়ার না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে একটা ভালো ইলেকশন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে টেন্টেটিভ ডেডলাইনটা গভর্নমেন্ট বলছেন, সমস্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কাজগুলো সম্পন্ন করে যদি তাদের দেওয়া ডেডলাইনে যদি তারা নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে তো সেই নির্বাচনের ব্যাপারে আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, জাতীয় সেটা মেনে নেবে। কিন্তু উইদাউট এনি রিফর্ম, নো ইলেকশন, তাহলে আবার সেই 14, 18, 24-এর মতো ভোট হবে। আমরা সেই ভোটের পক্ষে নই, জাতি এটা মেনে নেবে না। এই জন্য আমরা ওই দিন, মাস, ঘন্টা মেপে দেওয়ার পক্ষে নই। 15 বছর যে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছি, 2 মাস 5 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামাত ও এবি পার্টির। এসব বৈপরীত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা। যে আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, সংখ্যানুপাতিক বিষয়টা নিয়ে বিএনপির আপত্তি, তো সেগুলো নিয়ে আমি মনে করি প্রকাশ্যে ডিবেট হওয়া দরকার। ডিবেট হওয়ার পরে হয়তো উভয় পক্ষে একমত হয়ে যেতে পারি। আমরা যদি একমত হতে না পারি, তাহলে এই সমস্ত বিষয়ে আমরা গণভোটেরও দাবি জানাতে পারি যে ঠিক আছে, এটাতে যেহেতু দুই পক্ষই অনড়, কোনো পক্ষই কারো যুক্তি মানছেন না, তাহলে সেক্ষেত্রে গণভোটের গেলে তাহলে সহজে এটা সলিউশন হয়ে যায়। স্থানীয় সরকার কাঠামো এখন অচল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ফলে এটাকে সচল করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার। এবং স্থানীয় সরকারের নির্বাচনটা হয়ে যাওয়া এখন কিন্তু দেশবাসীর একটা আকাঙ্ক্ষা যে নির্বাচনটা হয়ে যাক। আমি মনে করি এই নির্বাচনটা আগে হয়ে যাওয়া জনগণের এই আকাঙ্ক্ষার সাথে আমরাও একমত পোষণ করি।
জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জিনিসটা শুরু হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংস্কারে স্বৈর শাসনের পথ একেবারে বন্ধ হয়ে যাবে এমনটি নয়, এর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক হতে হবে এমন মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। তিনি বলেন, সাংবিধানিক কাউন্সিল গঠন ও ক্ষমতার ভারসাম্যের জনমতের চাহিদার প্রতিফলন করার বিষয়টি গুরুত্ব পেয়েছে সংস্কারে। সংসদ নির্বাচনের সর্বনিম্ন 21 বছর করার বিষয়টি পক্ষপাতমূলক নয় বলেও জানায় সংস্কার কমিশন। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। ছিল এক, অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া সংবিধান সংস্কারের সুপারিশ বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে কমিশন। আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি। এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের সুপারিশ আছে। নির্বাচনে অংশ নেওয়ার বয়স 21 এবং তরুণদের জন্য 10% বরাদ্দের সুপারিশের ব্যাখ্যাও দেন কমিশন। বলেন, সংবিধান সংশোধনে এর আগে গণভোট নেওয়া হয়নি, তাই সাধারণের মতামত প্রতিফলিত হয়নি। রাজনৈতিক দলগুলোকে পুরো সব আসনে 21 বছর বয়সীদেরকে মনোনয়ন দিতে হবে, তাই তো? এবং তারা 300 আসনে কোথাও 21 বছর বয়সীকে মনোনয়ন চাইলে নাও দিতে পারে। এই 10% যে 21 বছর বয়সী হতে হবে তা না। এবং এখানে আমরা যেটা বলেছি যে এই তরুণ কারা, এটা আইনের দ্বারা নির্ধারিত। গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে। এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিআরের মধ্যে সেটা নেই। অতীতে এরকম সংস্কারের চেষ্টা হয়েছে, সংশোধনের কথা হয়েছে, ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলের। 1990 সালের কথা আপনারা বলেন, কিন্তু আমাকে বলুন তো, আমি একটু ব্যক্তিগতভাবে অনুরোধ করবো সবাইকে, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ঘটনা আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে 1400 মানুষ প্রাণ দিয়েছেন 2-2.5 সপ্তাহের মধ্যে? সংবিধান সংস্কারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সংবিধানকে ব্যবহার করে স্বৈরশাসকের পথ বন্ধ হবে কিনা এমন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আলী রিয়াজ। একটি বিশেষ ধারা যদি বলেন বিশেষ অনুচ্ছেদ না, এরকম কোনো বিশেষ অনুচ্ছেদ নেই। কারণটা হচ্ছে যে আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান দিয়ে আপনি স্বৈরাচারীকরণের প্রক্রিয়া বন্ধ করতে পারবেন না। এবং বাংলাদেশের সংবিধানের 72 থেকে এই ত্রুটিটাই থেকে গেছে যে বিভিন্নভাবেই এটা পথ পদ্ধতি তৈরি করেছে। তাহলে আপনাকে বন্ধ করতে হবে বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকলে তা অসাম্প্রদায়িক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। এসে তাদের মতামত লিখিতভাবে জমা দিয়ে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও অভিযোগ গ্রহণে 999 কার্যক্রমের উদ্বোধন শেষে এসব তথ্য জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন, যার জন্য পেমেন্ট কার্ড ও ক্যাশ 2 পদ্ধতিতেই করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেওয়া বা সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে 999-এ জানানোর নির্দেশ দেন তিনি। তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব।
শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আয়না ঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হলেও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিছু আলামত সংগ্রহ করেছে। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব বলেও জানান তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলা এখনও তদন্তের পর্যায়েই রয়েছে। এই অবস্থায় জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ দলিল বলে মনে করছে প্রসিকিউশন। তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব। বিভিন্ন বাহিনী ও সরকারের যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রচলিত আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হলেও অবশিষ্ট আলামত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রাপ্ত তথ্য প্রমাণ শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধ নিশ্চিতভাবে প্রমাণ করবে বলে প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে দাবি মানবাধিকার কর্মীদের। একই সাথে র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তির দাবি মানবাধিকার সংগঠনগুলোর। শেখ হাসিনাকে ঢাকার কাছে ফেরত দেওয়ার ব্যাপারে সোচ্চার হতে ভারতীয়দের প্রতি আহ্বান জানায় সংগঠনগুলো। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। আমরা কোনো লাশ চাই না, শুধু বাবাকে চাই, বাবাদের হাতটা ধরতে চাই। 10টা বছর ধরে রাস্তায় রাস্তায় বাবার খোঁজে আছি। এখন কি আর আমরা লাশ, আমরা কোনো লাশ চাই না, আমরা শুধু বাবার হাতটা ধরতে চাই। এই আয়না ঘর থেকে আমাদের বাবাদের ফিরিয়ে আনো। 5 অগাস্ট গণঅভ্যুত্থানের পর সন্ধান মিলেছে বহুল আলোচিত আয়নাঘরের, তবে এখনো ফিরে পাওয়া হলো না প্রিয় বাবাকে। তাই তো বাবার একটু আদর পেতে এখনো দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম হওয়া ব্যক্তির সন্তানদের। জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক আয়োজিত সংবাদ সম্মেলন উঠে আসে স্বজন হারানোদের আকুতি। বছরের পর বছর খুঁজে ফিরছেন আপনজনকে, যাদের দোষ একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, এসব ছবির থেকেও আরো বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। গুম হওয়া ব্যক্তিদের কারো কারো জীবিত হয়ে ফিরে আসাকেই বিস্ময়কর মনে করছেন অনেকে। হাতে গোনা কয়েকজন, 10-15 জন, 20 জনের নাম আসলো। এক একটা লোক গুম অপহরণের ক্ষেত্রে 80 থেকে 100 জন লোক জড়িত। ফর্মা আছে, সোর্স আছে,
রাজনীতিক, সামাজিক, পলিটিক্যাল, ব্যবসায়িক অনেকগুলো লোক ইনভলভ। তারপরে উপযুক্ত কর্মকর্তা যাইয়ে একটা লোককে আপনার অপরাধ করা হয়। এ সময় মানবাধিকার কর্মীরা অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু জুলাই অগাস্টেই হত্যাযজ্ঞ চালায়নি। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে সোচ্চার হওয়ার জন্য ভারতীয়দের প্রতিও আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যে জাতিসংঘকে তার যে বৈধানিক মিশন সেটা এক্সটেন্ড করতে বলা হোক, এটা বাংলাদেশ সরকার থেকে বলতে পারে। টর্চার বা নির্যাতনের মধ্য দিয়ে যারা আহত নিহত হয়েছেন এই সংক্রান্ত বিষয়গুলো জুলাইয়ের বাইরে খুব আলাপ আলোচনা দেখা যাচ্ছে, নাগরিকদের দিক থেকেও দেখা যাচ্ছে না। আমাদের সেই দায়ে আমাদের ব্যর্থতা আছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়েও সেটার কোনো নির্দেশনা বা আলাপ আলোচনা নাই। প্রতিটা গুমের আলাদা তদন্তের দাবি তুলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ আজীবন জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আয়নাঘরের নির্মমতা দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পুরো বিশ্ব। জুলাই অভ্যুত্থানের মতো আয়নাঘরও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না। তরুণরা ফ্যাসিবাদকে ফিরে আসতে দেবে না। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরাই এই গণঅভ্যুত্থানের চালিকা শক্তি ছিল এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে তরুণরা। ফ্যাসিবাদী শক্তির আবার পুনরুত্থানের সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য তরুণরা এখনও সচেষ্ট আছে এবং এই তরুণরা সচেষ্ট থাকলেই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে আমরা বিশ্বাস করি। যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি ও তথ্য ভারত সরকারকে দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে এই তথ্য জানান তিনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ভারতের এই সংক্রান্ত উত্তর জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে গুরুতরদের বিভিন্ন দেশে চিকিৎসা নিশ্চিতে সরকার একটি সমন্বিত পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র সহ কয়েকটি মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের কারণে গুরুতর আহতদের ভিসা পাওয়া সহজ হয়েছে বলেও জানান রফিকুল আলম। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তরা চাইলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের পরিবারের সদস্যদের নামে প্রায় 200 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, মোস্তফা কামালের পরিবারের সদস্যদের একাধিক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। দুদক সূত্র জানায়, মোস্তফা কামালের অবৈধ সম্পদ 27 কোটি 52 লাখ টাকা ও 32টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন 446 কোটি টাকা ও তার স্ত্রী কাশ্মীরি কামালের অবৈধ সম্পদ 46 কোটি 11 লাখ টাকা ও 20টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন 26 কোটি 64 লাখ টাকা। ছেলে কাশফিক কামালের অবৈধ সম্পদ 31 কোটি 78 লাখ টাকা এবং সন্দেহজনক 177 কোটি 38 লাখ টাকা এবং মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদ 62 কোটি টাকা ও সন্দেহজনক লেনদেন 199 কোটি টাকা। আগামী নির্বাচন সহজ হবে না, বেশ কঠিনই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর সূত্রাপুরে রাষ্ট্র মেরামতের 31 দফা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাবিত 31 দফার প্রত্যেকটি দফা পড়ে শোনান ইশরাক, যেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের গুম খুন ত্রাসের রাজত্বে বিএনপি নেতাদের নির্যাতিত হওয়ার চিত্রও তুলে ধরেন তিনি। পাশাপাশি পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনাকেও দেশে ফিরিয়ে বিচার করার জোর দাবি জানান বিএনপির এই নেতা।
আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। গত 16 বছরে একটি বিনা ভোটের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। 2.5 বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্য এই দফাগুলো দেওয়া হয়েছে। এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, দলীয় কোনো বিষয় এখানে আনা হয় না। এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা হয়েছে। ঢাকা সিএমএইচের চক্ষু বিভাগ আয়োজিত এই সেমিনারে চোখের চিকিৎসার বৈপ্লবিক কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীরা প্যানেল ও ইন্টারঅ্যাক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিক্যাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স, ফেমসোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয়ে আলোচনা করেন। সেমিনারের শুরুতে লাইভ সার্জারি দেখানো হয়। আলোচকরা চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা ও ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ ঢাকা বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানে আহত 2744 জন আহত ব্যক্তিকে সুচিকিৎসা দিয়ে মানুষের মাঝে আস্থার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্ধারিত সময়ের একদিন আগে বৃহস্পতিবার আসরের নামাজের পর টঙ্গীতে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। ইজতেমায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, জিএমপি ও গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুনের আহ্বায়নের মধ্যে দিয়ে দিল্লির মাওলানা সাদ কান্ধলবের অনুসারীদের 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয় আসরের নামাজের পর। এরই মধ্যে ইজতেমা ময়দানে দেশ বিদেশের অনেক মুসল্লি এসেছেন, আরও অনেকে আসছেন। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে মুসল্লিদের ইজতেমায় আসার আহ্বান জানিয়েছেন মুরব্বীরা। এই পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কারণে অপরাধীদের ইজতেমায় আত্মগোপনের শঙ্কা রয়েছে। এজন্য মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি, জানালেন মির্জা ফখরুল। জুলাই আন্দোলনে 848 জনকে হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে। সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধিতা জামায়াতের, আনুপাতিক হারে নির্বাচনের দাবি। সংবিধান সংশোধনে স্বৈরশাসনের পথ চিরতরে বন্ধের বিষয়ে নিশ্চিত নন আলী রিয়াজ। র্যাব বিলুপ্তির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার ট্রাইব্যুনাল আইনে সম্ভব, জানালেন চিফ প্রসিকিউটর। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম-খুনের বিচারের দাবি মানবাধিকার কর্মীদের। হাসিনাকে ফেরত পাঠাতে ভারতীয়দের সোচ্চার হবার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।